মাঝবয়সী মহিলা তাড়াতাড়ি বললেন, রাগ করবেন না। আপনি যতই রাগ করুন না কেন, কোনো লাভ নেই। তোমার একটাই মেয়ে আছে, তুমি কি করতে পারো? সবচেয়ে বড় কথা, আমাদের মেয়েকে সেই প্রতিবন্ধী ব্যক্তির সাথে আলাদা করার উপায় নিয়ে ভাবা উচিত এবং আমাদের মেয়ের অনুভূতিতে আঘাত না করার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। আমি বুঝেছি। মাঝবয়সী লোকটি তখন ধূমপান করতে করতে মুখে ভ্রুকুটি নিয়ে চুপ হয়ে গেল। সিগারেটের ধোঁয়া ঘরের চারপাশে নির্গত হয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেল। যান্ত্রিক ঘড়ি থেকে একমাত্র শব্দ ছিল টিক টোক। দ্বিতীয় সকালে ০০৩ শহরটি যথারীতি মরণঘাতী ঠান্ডা বাতাসে ভরা ছিল এবং স্বাভাবিক হৃদয়শীতল দৈত্য গর্জন শহর থেকে সময়ে সময়ে বাহিত হয়। যদি আমরা বলি জিয়ান্নান শহরটি একটি প্রযুক্তিগতভাবে উন্নত শহর যা জীবনের সাথে মিশেছে, তবে এই শহরটি যেটি কয়েক দশক আগে চীনের সর্বশ্রেষ্ঠ শহর ছিল তা এখন দানবদের জন্য একটি খেলার মাঠ। এখানে আপনি যে কোনো জায়গায় এবং সর্বত্র রক্ত এবং মৃতদেহের দাগ দেখতে পাচ্ছেন। এই যে দানবের আস্তানা, সেই এক ৮ তলার অ্যাপার্টমেন্টে যেটি ধুলোয় ভরা ছিল, লু ফেং তার যুদ্ধের ইউনিফর্মে তার বাইনোকুলার ধরে রেখেছিলেন যখন তিনি এক হাতে নিচের দিকে তাকালেন এবং অন্য হাতে মাংসের একটি স্কেয়ার খেয়েছিলেন, একটি কামড় খেয়েছিলেন এবং গিলে ফেলার আগে দুবার চিবিয়েছিলেন। চিবানো, গিলে ফেলা। বয়স কক্ষে এটি পরিষ্কারভাবে শান্ত ছিল, শুধুমাত্র লু ফেং এর চিবানোর শব্দ ছিল। গল্প লু ফেং তার জলের বস্তাটি বের করে খানিকটা পান করল। কিছুক্ষণ পর সে আরেকটা পানীয় নিল। লু ফেং মরুভূমিতে খুব বেশি খাবার এবং জল আনেননি, তাই তাকে প্রতিদিন কিছুটা সংরক্ষণ করতে হবে। তারা ৭ জন আবার একসাথে। লু ফেং তার দূরবীন দিয়ে তাকাল এবং স্পষ্ট দেখতে পেল যে তাদের ৭ জন সকালের কুয়াশার নিচে ৬তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছেড়ে গেছে। লু ফেং ভ্রুকুটি করে যখন সে রেগে তার বাইনোকুলার পাশের বিছানার উপরে ফেলে দিল। লু ফেং তার মন্দিরে মালিশ করতেন এবং সারাদিন নতজানু হয়ে কাটিয়ে দেন, তার চোখ ছিল অত্যন্ত ক্লান্ত। তারা ৭ জনই প্রতিদিন একসাথে। তারা আমাকে সামান্যতম সুযোগও দেয় না। লু ফেং ভ্রুকুটি করে, এই হারে আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না সেই তরুণ মাস্টার তার প্রশিক্ষণ পরিকল্পনা শেষ করে। যখন এটা ঘটবে আমি অপেক্ষায় আমার সমস্ত সময় নষ্ট করতাম। আমার কি করা উচিত? লু ফেং দ্রুত চিন্তা করতে শুরু করে, যেহেতু তার পদক্ষেপ নেওয়ার একটি সুযোগও ছিল না। সে কি শুধু এভাবেই অপেক্ষা করবে? কোনো সম্ভাবনা নেই। লু ফেংয়ের চোখ চকচক করে উঠল এবং সে দাঁত চেপে বলল, যেহেতু কোনো সম্ভাবনা নেই, তাই আমি সেগুলো তৈরি করতে পারি। তারা কি সবসময় একসাথে থাকে না? আমি তাদের আলাদা করতে বাধ্য করব। লু ফেং জলের বস্তার উপর ক্যাপটা হালকা করে আটসাট করে দিল। প্রায় ৩ ঘণ্টা পরে বজ্রপাত স্কোয়াডের ৭ সদস্য সাবধানে দানবদের পুরানো গর্তের দিকে এগিয়ে গেল। কখনো তারা এগিয়ে যায়, কখনো তারা ঘুরে বেড়ায় এবং অবশেষে তারা আগে থেকে ৬তলা আবাসিক অ্যাপার্টমেন্টে পৌঁছায়। অভিনয় করার সময় লু ফেং, যিনি সম্পূর্ণরূপে সজ্জিত ছিলেন, সামান্য হাসলেন যখন তিনি তার ঘর ছেড়ে দ্রুত বানরের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে নামলেন। এমনকি লু ফেং এই ৮ তলা আবাসিক বিল্ডিংটি ছেড়ে যাওয়ার পরে খুব বেশি উদাসীন হতে পারে না, তাই তিনি এলাকাটি অনুসন্ধান করার সময় সাবধানে এগিয়ে যান। দানব এড়ানো কঠিন, কিন্তু তাদের খুঁজে পাওয়া সহজ। ৫ মিনিট পরে লু ফেং একটি কুকুর টাইপের দানব দলে পৌঁছেছিল যেখানে প্রায় ২ থেকে ৩ হাজার দানব ছিল। এই কুকুর টাইপ দানব দলটি একটি বিশাল কারখানায় অবস্থান করছিল যা বাড়ির যন্ত্রপাতি তৈরি করে। সাধারণত কোনো মানব যোদ্ধা এমন একটি দলকে চ্যালেঞ্জ করার চেষ্টাও করে না, যেহেতু ২ থেকে ৩ হাজার দানবের হুমকি খুব বেশি। গর্জন। বৃহৎ দানবদের গর্জন কারখানার চারপাশে প্রতিধ্বনিত হয় এবং প্রস্রাবের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। হে, কি একটি শক্তিশালী দানব দল! লু ফেং দেয়ালের টুপি দিয়ে তাকাল। চলো শুরু করা যাক। এরপর শীঘ্রই গর্জন, গর্জন, গর্জন। কারখানার দানবরা পাগলের মতো চিৎকার করে উঠল।
কয়েক ডজন দানবের মৃত্যু এই বিশাল দানব দলটিকে ক্রুদ্ধ করে তুলেছিল, কারণ তারা আগে কখনো এমন লজ্জা ভোগ করেনি। এমনকি দানব দলটির নেতা এবং দুটি উচ্চ স্তরের কমান্ডার স্তরের সিংহ মাস্টিফ চিৎকার করতে শুরু করে। পুরো দানব দলটি পাগলের সাথে তাড়া করেছিল। তারা নিশ্চিত দ্রুত দৌড়ায়। লু ফেংয়ের পিঠের সর্বুজ ঢালটি তার আধ্যাত্মিক শক্তির শক্তিশালী শক্তির প্রভাবের অধীনে ছিল। এক মুহূর্তে লু ফেং একটি উড়ন্ত হারিকেন হয়ে ওঠে। রাম্বল! কিছু বাঘ মাস্টিফ সিংহ মাস্টিফের দলে মিশে গিয়েছিল। টাইগার মাস্টিফরা সিংহ মাস্টিফের মতোই দ্রুত দৌড়েছিল যতটা তারা লু ফেংকে তাড়া করেছিল। সৈন্যদলের সামনের লোকেরা 7-0 থেকে 8-0 মিটার সেকেন্ড গতিতে দৌড়াচ্ছিল। এত আশ্চর্যজনক গতির মধ্যে কারখানা এবং 6তলা আবাসিক ভবনের মধ্যে 4 মাইল অতিক্রম করতে তাদের জন্য মাত্র 3-0 সেকেন্ড সময় লাগবে। মাত্র 3-0 সেকেন্ড। আর লু ফেং বজ্রপাতের মতো 6তলা আবাসিক ভবনের দিকে ছুটে গেল। 6তলা আবাসিক অ্যাপার্টমেন্টের 6ষ্ঠ তলার একটি স্যুট কক্ষে থান্ডারবোল্ট স্কোয়াডের 7 সদস্য বিশ্রাম নিচ্ছিলেন। প্রকৃতপক্ষে যখন পুরো দানব দলটি লু ফেংয়ের পিছনে ধাওয়া করতে করতে চিৎকার করছিল, তখন বজ্রপাত স্কোয়াডের 7 সদস্যকে মোটেও সতর্ক করা হয়নি। কারণ শহরের কোনো জায়গায় 4 মাইল ব্যাসার্ধে একটি দৈত্য চিৎকার করে না। কিন্তু প্রায় 1-0 সেকেন্ড পরে আমাদের পূর্ব দিকে একটা যুদ্ধ হয়েছে বলে মনে হচ্ছে, এক চোখা মধ্যবয়সী লোকটি হেসে উঠল। কে চিন্তা করে এখানে 003 শহরে যোদ্ধা এবং দানবদের মধ্যে সর্বদা লড়াই চলছে। এই সময় একজন যোদ্ধা সম্ভবত কিছু দানব বাহিনীকে ক্ষুব্ধ করেছিল। টাইগার ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া সম্পূর্ণ শান্ত ছিল। যেহেতু যোদ্ধা হিসাবে তার কয়েক ডজন বছরের অভিজ্ঞতা রয়েছে, তাই তিনি এই ধরনের দৃশ্য অনেকবার দেখেছেন। কিন্তু সময়ের মধ্যে এই কথাগুলো চারিদিকে চলে গেছে। দানব দলটি এখন সত্যিই আমাদের কাছাকাছি বলে মনে হচ্ছে। এমনকি বিল্ডিংটি কিছুটা কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত স্কোয়াডের 7 জন সদস্য উত্তরের জানালার দিকে ছুটে গিয়ে নিচের দিকে তাকালেন এবং দেখতে পান যে 6তলা আবাসিক অ্যাপার্টমেন্টের সিঁড়ির প্রবেশপথের কাছে প্রচুর পরিমাণে মাস্টিফ দানব রয়েছে। কিছু সিংহ মাস্টিফ দানব এমনকি সিঁড়ির মধ্যে চার্জ করছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো আবাসিক অ্যাপার্টমেন্ট কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে। অনেক দানবের গর্জনও চারদিকে প্রতিধ্বনিত হল। বুম! থান্ডারবোল্ট স্কোয়াডের 7 সদস্য যে ঘরে ছিল তার দরজাটি বিস্ফোরণে খুলে দেওয়া হয়েছিল। সিংহ তাদের সাব আকারের শরীর নিয়ে এক এক করে রুমে চার্জ করে। শুধু দরজায় সরাসরি ছিন্নভিন্ন হয়ে পড়েনি, এমনকি দেয়ালগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। 1000-এরও বেশি দানব ক্রমাগত আবাসিক বিল্ডিংটি ভেঙে ফেলছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভবনটি পড়ে যেতে পারে। আর আবাসিক ভবনের বাইরে ছিল আরও 1 থেকে 2000 সিংহ মাস্টিফ দানব। এই লায়ন মাস্টিফ দানবগুলি এমনকি বিল্ডিংয়ে প্রবেশ করতে পারে না, তাই তারা কেবল আবাসিক অ্যাপার্টমেন্টটিকে পুরোপুরি ঘিরে রেখেছে। আপনি যদি এমন একটি দৃশ্য কল্পনা করতে পারেন যেখানে 1 থেকে 2000 এসইউভি একটি বিল্ডিংকে ঘিরে রয়েছে, তাহলে আপনি কল্পনা করতে পারেন যে একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে ঘিরে এত দানবদের জন্য কতটা ভীতিকর হবে। কি হচ্ছে? তার মুখ ফ্যাকাশে হয়ে যাওয়ার সাথে সাথে মিশ্র যুবকটি চিৎকার শুরু করে। যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি এতটাই কেঁপে উঠেছে যে এটি ধ্বংসের দ্বারপ্রান্তে, রুমে প্রচুর পরিমাণে দানব প্রবেশ করছে এবং নিচের আবাসিক অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে ঘিরে থাকা দানবদের ঘনবসতি দেখে যে কেউ আতঙ্কিত হবে। তরুণ মাস্টার, রক্ষা করুন! টাইগার ফ্যাং স্কোয়াড, পিছনকে রক্ষা করো! গর্জে উঠল লিউ নামের পুরাতন অভিজ্ঞ। দাদা দাদা! ডংজির মেশিনগান পাগলের মতো গর্জন করছিল এবং বুলেটের শেলগুলি পাগলের মতো উড়ে গেল। শক্তিশালী বুলেটগুলো একে একে সিংহ মাস্টিফ দানবের শরীরে বিদ্ধ হয়। দানবগুলি এত দ্রুত চার্জ করছিল যে এমনকি যখন তাদের বুলেটে আঘাত করা হয়েছিল, তারা সামনের দিকে চার্জ করা চালিয়ে যাবে। তাক পাশবিক, এক চোখওয়ালা মানুষ, এবং টাইগার ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া তাদের ঠান্ডা অস্ত্রের উপর নির্ভর করে দানবদের একে একে ঠান্ডা অস্ত্রসমূহ উপর নির্ভর কি ছিল।
পেং পেং পেং। লিউ নামের বৃদ্ধ প্রবীণ সৈনিক এবং সাদা পাশবিক ইতিমধ্যেই মিশ্র যুবকদের সঙ্গে নিয়ে এসেছিল, কারণ তারা সরাসরি জানালা দিয়ে লাফ দিয়েছিল। চলো যাই, টাইগার ফ্যাং ক্যাপ্টেন গর্জে উঠল এবং জানালা থেকে লাফ দেওয়ার সাথে সাথে প্রথম অনুসরণ করল। ডং জি, তাড়াতাড়ি করো, গর্জে উঠল এক চোখের লোক। শারীরিক সুস্থতার তুলনা করার সময় বন্দুকধারীরা সবচেয়ে দুর্বল। বন্দুকধারী ডং জিও জানালা দিয়ে লাফ দিয়ে দাঁত চেপেছিল। অবশেষে এক চোখের মধ্যবয়সী লোকটি এবং টাক পাশবিকও জানালা দিয়ে লাফ দিল। এমনকি যদি একজন শিক্ষানবিশ পর্যায়ের যুদ্ধবাজ যোদ্ধা তার উপর কয়েক কেজি জিনিস বহন করে 6 তলা উচ্চতা থেকে লাফ দিলে তাদের কোনো আঘাত হবে না। যাই হোক, নিচে তাদের অপেক্ষা করা জিনিসটি একটি সমতল ভূমি নয়, বরং 1000-এরও বেশি দানব। আবাসিক অ্যাপার্টমেন্টের 2য় তলার দেয়াল ইতিমধ্যেই টুকরো টুকরো হয়ে গেছে। আর লু ফেং লুকিয়েছিলেন 2য় তলার একটি ঘরের কোণে। লু ফেং যখন এই ঘরে ছুটে আসেন, তখন তিনি কংক্রিটের দেয়াল, পাথরের টেবিল ইত্যাদি নিয়ন্ত্রণ করতে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে তিনি যে বাথরুমে আছেন তা সম্পূর্ণরূপে সিল করে দেন এবং এমনকি তিনি ছাদ ভেঙে ফেলেন। কংক্রিট পড়ে যাওয়ার পরে ঘরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, তাই দানবরা চার্জ দেওয়ার পরেও তারা লু ফেংকে খুঁজে পাবে না। এরপরে দানব দলটি 6ষ্ঠ তলায় বজ্রপাতের দলটিকে দেখেছিল এবং তাদের সমস্ত মনোযোগ তাদের দিকে নিয়েছিল। বাথরুমের জানালার পাশে দাঁড়িয়ে লু ফেং বাইরের দিকে তাকিয়ে আছে এবং তার কান মনোযোগ দিয়ে শুনছিল। তারা যুদ্ধ করছে। লু ফেং 6শ তলা থেকে কয়েকটি ক্ষীণ গর্জন শুনতে পেলেন। এরপরে উপর থেকে 3টি ছায়া দ্রুত পড়ে গেল। তারা লাফ দিল। লু ফেংয়ের চোখ চকচক করে উঠল এবং 2টি কালো নিক্ষেপকারী ছুরি অবিলম্বে তার পাশে ঝুলে পড়ল। অধ্যায় 20 ওয়ারগডের আগমন। 3টি ছায়ার মধ্যে প্রথমে পড়েছিলেন লিউ নামের বৃদ্ধ প্রবীণ এবং মিশ্র যুবক, তারপরে সাদা পাশবিক। তাদের ঘনিষ্ঠভাবে অনুসরণ করছিলেন টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ক পান ইয়া। চিৎকার, তরুণ মাস্টারকে রক্ষা করুন, চার্জ আউট করুন। ঠিক যখন লিউ নামক বৃদ্ধ প্রবীণ অবতরণ করেন, তখন তার পা 2টি যুদ্ধের অক্ষের মতো কাছাকাছি 2টি সিংহ মাস্টিফ দানবের উপর ভেঙে পড়ে। 2টি লায়ন মাস্টিফ দানব যন্ত্রণায় চিৎকার করে উড়ে গিয়ে কাছাকাছি থাকা 7-8টি লায়ন মাস্টিফ সিংহ ও বাঘকে ছিন্নভিন্ন করে ফেলে, যা কিছুক্ষণের জন্য এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। সাদা পাশবিকের হাতে একটি বিশাল 2 হাতের তরবারি ছিল যখন সে পাগলের সাথে এগিয়ে গেল। টাইগার ক্যাপ্টেন পান ইয়া তার পাশে সাদা পাশবিক সমর্থন করেছিলেন। তাদের একজনের অপ্রতিদ্বন্দ্বী শক্তি ছিল যখন অন্যটি ছিল অশুভ এবং অপ্রত্যাশিত। তাদের দুজনের সম্মিলন বুলডোজারের মতো ছিল, তাদের সামনে দানবদের দূর করে দিয়েছিল। চিৎকার, একটা নিচু বজ্রের মতো শব্দ হতে লাগল। খুব বেশি দূরে নয়, একটি বিশাল দেহ দেখা গেল যা প্রায় 4 থেকে 5 মিটার লম্বা এবং এমনকি একটি গড় ট্রাকের চেয়েও বড়। এটির পুরো শরীর রূপালী এবং এমনকি সামান্য আলো প্রতিফলিত করছিল, কারণ এর পশমে কিছু রূপার আঁশ ছিল। এর বিশাল কপালে একটি ছোট খোঁচা ছিল, যেন এটি পশম খুলে ফেলতে চলেছে। পুরো দলে এই 2 হাই লেভেলের কমান্ডার লেভেলের দানব। একজন উচ্চ পর্যায়ের সেনাপতি সিংহ মাস্টিফ। বুম, মাত্র একটি লাফ দিয়ে কমান্ডার লায়ন মাস্টিফ রূপালী আলোর মতো 200 মিটার দূরত্বে উড়ে গেল এবং সরাসরি বজ্রপাত স্কোয়াডের দিকে গুলি করল। প্যান ইয়া, তুমি যুবক মাস্টারকে রক্ষা করো এবং তাড়াতাড়ি করো এবং দৌড়াও, লিউ নামের বৃদ্ধ প্রবীণ গর্জে উঠল। হাতে ব্লেড নিয়ে সে চিৎকার করে বলল, কালম। বুঝেছি, সাদা পাশবিকও গর্জে উঠল। লিউ নামের বৃদ্ধ প্রবীণ সৈনিক এবং সাদা পাশক কার্যত একই সময়ে কমান্ডার লায়ন মাস্টিফের সাথে জড়িত ছিল। এটা কোনো সাহায্য ছিল। যদি তারা এটিকে জড়িত না করে, তাহলে মিশ্র যুগ সমাজ মারাত্মক বিপদে পড়বে। হাউল, কমান্ডার লায়ন মাস্টিফ গর্জে উঠল এবং এটির দেহটি কিছুটা ঝাপসা হতে শুরু করেছে, কারণ এটির নখরগুলি সোজা সামনের 2টি মানুষের দিকে চলে গেছে। কিয়াং, কুয়াং,
বুম! দুই উন্নত স্তরের ওয়ারলর্ড এবং উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানবের মধ্যে সংঘর্ষ বিশৃঙ্খলার সৃষ্টি করে। আশেপাশের সিংহ মাস্টিফগুলিকে ধরে নিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি আশেপাশের দেয়াল এবং মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশৃঙ্খলা হয়েছে। প্রচুর পরিমাণে লায়ন মাস্টিফ দানব সমর্থন করে। কমান্ডার লায়ন মাস্টিফ কার্যত লিউ এবং সাদা ব্রুট নামের অভিজ্ঞ সৈনিকের সাথেও ছিল। পেং পেং পেং! বন্দুকধারী ডং জি, টাক ব্রুট এবং এক চোখের মধ্যবয়সী লোকটিও এই সময় লাফিয়ে পড়েছিল। যাই হোক, এক চোখের মধ্যবয়সী মানুষ, টাক ব্রুট এবং বন্দুকধারী ডং জি সবাই আতঙ্কিত ছিল। লিউ নামের বৃদ্ধ প্রবীণ সৈন্যের দল, সাদা পাশবিক, মিশ্র যুবক এবং প্যান ইয়ারা দানবদের দলে এলোমেলো করতে সক্ষম হয়েছিল, কিন্তু এক চোখের মধ্যবয়সী মানুষ এবং অন্যদের স্পষ্টতই কঠিন সময় কাটছিল। তাড়াতাড়ি চল যাই, বলল এক চোখের মধ্যবয়সী লোকটি। তাড়াতাড়ি! ড্যাডা ড্যাডা! ডং জি তার মেশিনগানটি টেনে নিয়ে গেল যখন সে অবাধে আশেপাশের দানবদের দিকে গুলি চালাচ্ছিল। এই সময়ে চিৎকার, হৃদয় কাঁপানো চিৎকারের পরে, আর একটি বিশাল দেহ যা সম্পূর্ণ রূপালী ছিল ছয়তলা অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে নেমে আসে। হঠাৎ সিংহ মাস্টিফ লিডার, যেটি লিউ নামক বৃদ্ধ প্রবীণ সৈন্যের বিরুদ্ধে লড়াই করছিল, এবং সাদা পাশকটি অবিলম্বে উত্তেজিতভাবে গর্জন করতে শুরু করে যখন এটি উপরে থেকে আসা বিশাল ছায়ার সাথে কথা বলে। আরেক সিংহ মাস্টিফ নেতা, একজন উচ্চ পর্যায়ের কমান্ডারও। লিউ নামক বৃদ্ধ প্রবীণ সৈনিক এবং সাদা পাশবিকের মুখগুলি আমূল বদলে গেল। তারা টাইগার ফ্যাং ক্যাপ্টেন পান ইয়া এবং মিশ্র যুবকদের দিকে তাকাল যারা ইতিমধ্যেই অনেক দূরে ছিল। যখন তারা দুজন প্রচুর পরিমাণে দানবকে থামিয়ে দিচ্ছিল, তখন প্যান ইয়া এবং মিশ্র যুবকরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তাড়াতাড়ি যাও! যাওয়া! শ্বেতাঙ্গ পাশবিক এবং লিউ নামের বৃদ্ধ প্রবীণটি একটুও দেরি করার সাহস করেনি। এমনকি দানব বাহিনী ছাড়া তারা দুটি উচ্চ স্তরের কমান্ডার দানবের সাথে মাথার সাথে যেতে পারে না, এবং তাদের চারপাশে একটি বিশাল দানব বাহিনী রয়েছে। হাউল হাউল! দুই উচ্চ পর্যায়ের কমান্ডার লেভেলের সিংহ মাস্টিফ নেতারা গর্জে উঠল তাদের অভিযোগ, তারা কি এই দুই অভিশপ্ত মানুষকে দূরে যেতে দেবে? ধ্বংসপ্রাপ্ত ছয়তলা আবাসিক অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় লু ফেং নির্বে জানালা দিয়ে বাইরে কি চলছে তা দেখছিলেন। সাদা পাশবিক এবং লিউ নামের বৃদ্ধ প্রবীণটি পালিয়ে গেল যখন এক চোখের মধ্যবয়সী মানুষ, টাক ব্রুট এবং ডং জি তখনও তিক্তভাবে আউট হচ্ছিল। লু ফেং তার মুখে হাসি ফুটিয়েছে। এখন সময়! দুটি কালো নিক্ষেপকারী ছুরি তৎক্ষণাৎ জানালা থেকে উড়ে গেল এক চোখের মাঝবয়সী লোকটির দিকে এবং সিংহ মাস্টিফ দানবের দলে টাক পাশবিকের দিকে। এটা এইমতো ভালো। যদি সে খোলামেলা লড়াই করে, তবে মধ্যবয়সী একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি মধ্যবর্তী যোদ্ধা পর্যায়ে পৌঁছেছেন তিনি কিছুটা লড়াই করতে পারেন, তবে এই অ্যাম্বুশের অধীনে। পু পু! এক চোখের মধ্যবয়সী মানুষ এবং টাক পাশবিকের মস্তিষ্ক অবিলম্বে ছিদ্র করে তরমুজের মতো উড়িয়ে দেওয়া হয়েছিল। শীঘ্রই দুটি ভয়ঙ্কর কালো আলো কার্যত তাৎক্ষণিকভাবে বন্দুকধারী ডং জিয়ের মাথায় ভেদ করে, যে বর্তমানে তার মেশিনগানের গুলি চালাচ্ছিল। যখন তারা তিনজন মারা গেল, তখন তারা ভয়, প্রশ্ন এবং অসন্তোষে ভরা। তারা জানত না কি তাদের হত্যা করেছে। রম্বল তিনটি মানুষের মৃতদেহ তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ দানব দ্বারা চার্জ করা হয়েছিল। সিংহ মাস্টিফ এবং টাইগার মাস্টিফ দানব উত্তেজিতভাবে তাদের মাংস ছিঁড়ে ফেলল। দ্বিতীয় তলায় বাথরুমে লু ফ্যাং চুপচাপ দুই সিংহ মাস্টিফ নেতাকে লিউ এবং শ্বেত ব্রুট নামের বৃদ্ধ প্রবীণ ব্যক্তিকে চার্জ করতে দেখেছিল। টাইগার ফ্যাং স্কোয়াডের 6 সদস্যের মধ্যে তাদের মধ্যে 5 জন ইতিমধ্যেই মারা গেছে। ভালো, সব পরিকল্পনা অনুযায়ী। যদিও আমি এর পিছনে ছিলাম, তারা অজ্ঞাত। লু ফেং এখন পর্যন্ত যা করেছেন তাতে সন্তুষ্ট ছিলেন, যেহেতু তিনি সেই মিশ্র যুবককে আঘাত করতে চান না। যতক্ষণ না আপনি বোবা না হন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন যে মিশ্র যৌবনের পিছনে শক্তি দুর্দান্ত। তাই
লু ফেং টাইগার ফ্যাং স্কোয়াডের সদস্যদের আক্রমণ করেনি যখন তারা তরুণ মাস্টারের সাথে ছিল। যাই হোক, দানব হোর্ডের আক্রমণের কারণে স্কোয়াডের ৭ সদস্য ৩ ভাগে বিভক্ত হয়ে যায়। সামনে ছুটছিল মিশ্র যুবক এবং প্যান ইয়া, দুটি উচ্চ স্তরের কমান্ডার দানব দ্বারা তাড়া করা হয়েছিল লিউ এবং শ্বেত ব্রুট নামে বৃদ্ধ অভিজ্ঞ, আর শেষ অংশটি ছিল এক চোখের মধ্যবয়সী মানুষ এবং অন্যরা। যেহেতু মিশ্র যুবক, লিউ নামক বৃদ্ধ প্রবীণ এবং সাদা পাশবিক ইতিমধ্যেই অনেক দূরে পালিয়ে গেছে, তারা দেখতে পায়নি এক চোখের মধ্যবয়সী মানুষ এবং অন্যদের সাথে কি ঘটছে, তাই লু ফেং এটি বেছে নিয়েছিলেন ধর্মঘট করার সময়। তবে তরুণ মাস্টার সম্ভবত এবার বড় সমস্যায় পড়েছেন, লু ফেং মনে মনে ভাবলেন। তবে হঠাৎ করেই লু ফেংয়ের দৃষ্টিক্ষেত্রে মানুষের একটি অস্পষ্ট ছায়া দেখা দিয়েছে। এই মানুষটি কিছু স্টাফ টাইপের অস্ত্র বহন করছিল। একটি ফ্ল্যাশ দিয়ে সে কয়েক মিটার ঢেকে গেল এবং সরাসরি দৈত্যের দলে চার্জ দিল। রম্বল! একটি মর্মান্তিক বিস্ফোরণ শব্দ বাহিত হয় এবং প্যান ইয়া এবং মিশ্র যুবকদের চারপাশে কয়েক ডজন সিংহ মাস্টিফ এবং বাঘের মাস্টিফ তাৎক্ষণিকভাবে মাংসের স্তূপে পরিণত হয়। শব্দের গতিকে ছাড়িয়ে যাওয়া গতির কারণে বিস্ফোরণ ঘটল। ছায়া আবার সরে গেল। এটি সরাসরি 2 লায়ন মাস্টিফ নেতার সামনে এসে পৌঁছেছে। 2 সিংহ মাস্টিফ নেতা অবিলম্বে একটি বিস্মিত চিৎকার ছেড়ে দিল এবং আশ্চর্যজনকভাবে পালাতে শুরু করল। বুন! স্টাফ টাইপের অস্ত্রটি বিদ্যুতের মতো সিংহ মাস্টিফ নেতাদের একজনের শরীরে কঠোরভাবে ভেঙে পড়ে। সিলভার লায়ন মাস্টিফ লিডারটি প্রায় 20 মিটার উপরে উঠেছিল এবং তার শরীরের সমস্ত দাড়িপাল্লা সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে গিয়েছিল। বাতাসে চারপাশে তাজা রক্তের স্প্রে, এবং যখন এই সিংহ মাস্টিফটি প্রায় 20 মিটার উপরে উঠল, বুন! ছায়া অবিলম্বে অন্য লায়ন মাস্টিফ নেতার পিছনে ধাওয়া করে এবং এটি একটি ভয়ঙ্কর ধাক্কা দেয়। লায়ন মাস্টিফ লিডার ছিল একটি ছুঁড়ে ফেলা বোলিং বলের মতো যখন এটিকে দূরে চালু করা হয়েছিল, এবং তারপরে এটির পিছনে প্রচুর পরিমাণে সিংহ মাস্টিফ এবং টাইগার মাস্টিফের মধ্যে ভেঙে পড়েছিল। কাছাকাছি থাকা সিংহ মাস্টিফগুলি সরাসরি মৃত্যুতে মর্মাহত হয়েছিল এবং অন্যান্য বিশাল পরিমাণ সিংহ মাস্টিফ এবং টাইগার মাস্টিফগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। উচ্চ পর্যায়ের কমান্ডার স্তরের সিংহ মাস্টিফ নেতার জন্য এটি কয়েকবার মাটিতে গড়িয়ে পড়ে এবং তারপরে সম্পূর্ণভাবে চলা বন্ধ করে দেয়। তার নাক-কান দিয়ে প্রচুর রক্ত ঝরছিল। বুম! এবং এই সময়ে লায়ন মাস্টিফ লিডার, যেটিকে বাতাসে উঁচুতে উড়িয়ে দেওয়া হয়েছিল, তা 1 ইঞ্চিও না সরে মাটিতে বিধ্বস্ত হয়ে পড়েছিল। এক মুহূর্তেই 2 উচ্চ পর্যায়ের কমান্ডার স্তরের দানব সঙ্গে সঙ্গে মারা। সমস্ত সিংহ মাস্টিফস, টাইগার মাস্টিফস এবং আরও কিছু নিম্ন স্তরের কমান্ডার স্তরের দানব সম্পূর্ণরূপে হতবাক হয়ে গিয়েছিল। তারা সকলেই পালাতে শুরু করলে সবাই হাহাকার করে উঠল। কেবল এই সময়ে ছায়াটি আরও রূপ নিতে শুরু করেছিল। লু ফেং লোকটিকে দেখতে কেমন ছিল তা দেখেছেন, একটি বিশাল ব্রুট যা প্রায় 3 থেকে 4 মিটার লম্বা এবং একটি মুখ যা দেখতে ভাস্কর্যের মতো ছিল। তিনি একটি সম্পূর্ণ ধূসর যুদ্ধের ইউনিফর্ম পরেছিলেন এবং একটি বিশালাকার গদা ধরেছিলেন। সেই গদাটির স্পাইক দেখে কাঁপতে কাঁপতে কেউ সাহায্য করতে পারে না। খুব গোলমেলে। লু ফেং 2টি প্রাণহীন সিংহ মাস্টিফ নেতার মৃতদেহের দিকে তাকিয়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তিনি এতটাই হতবাক হয়েছিলেন যে তিনি জোরে নিঃশ্বাস নিতেও সাহস পাননি। এটি একজন ওয়ার গড লেভেলের যোদ্ধা। এটাই হবে। আমার সাবধান হওয়া উচিত। যদি সে আমাকে এখানে খুঁজে পায় তাহলে সমস্যা হবে। এমনকি লু ফেংয়ের ইচ্ছার অধীনে ছুঁড়ে ফেলা ছুরিগুলিও মাটিতে খোঁড়া হয়েছিল। লু ফেং তাদের উদ্ধার করতে খুব ভয় পেয়েছিলেন। আঙ্কেল লি, মিশ্র যুবকরা ছুটে এসে তাকে বারবার ধন্যবাদ জানান। জনাব লি! লিউ নামের বৃদ্ধ প্রবীণ এবং সাদা পাশক সম্মানের সাথে প্রণাম করলেন। মিশ্র যুবকের দিকে তাকিয়ে বড় পাশবিক হেসেছিল। লি ওয়েই, যখন তোমার বাবা তোমার SOS সিগন্যাল পেয়েছিলেন এবং তোমার অবস্থান খুঁজে পেয়েছিলেন, তখন কাছাকাছি 2টি ওয়ারগোড ছিল, আমি এবং ভাই ওয়াং।
তিনি দ্রুত প্রথমে আমার সাথে যোগাযোগ করেন। সৌভাগ্যবশত আমি খুব বেশি দূরে ছিলাম না, তাই সময়মতো করতে পেরেছি। আঙ্কেল ওয়াংও এখানে আছে। মিশ্র যৌবনের চোখ আলোয় জ্বলে উঠল। এই সময়ে যেন একটি বাতাস অতীতে উড়ে যায়, আশেপাশে একটি অস্পষ্ট ছায়া দেখা দেয়। স্থির হওয়ার পর নীল যুদ্ধের ইউনিফর্ম পরা একজন সুদর্শন ব্যক্তি, যাকে প্রায় 20 থেকে 30 বছর বয়সী বলে মনে হচ্ছে। আঙ্কেল ওয়াং, মিশ্র যুবক চিৎকার করে উঠল। তোমার লজ্জাজনক স্বভাবের দিকে তাকাও, লোকটি বলল। সে সামান্য হেসেছিল। সে তো ব্রুট এবং লিউ নামের বৃদ্ধ প্রবীণটি পাশে শব্দ করার সাহস করেনি যখন বাঘের ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া এলাকাটি চারপাশে তাকিয়েছিল। তিনি যখন দেখলেন যে কিছু যুদ্ধের ইউনিফর্ম, মৃতদেহের অবশিষ্টাংশ এবং একটি মেশিনগান মাটিতে পড়ে আছে, তখন তার চোখ লাল হওয়া ছাড়া আর কিছু করতে পারেনি। অধ্যায় 2.1 ওয়ারগডসের প্রাসাদ। টাইগার ক্যাপ্টেন প্যান ইয়া সেই যুদ্ধের ইউনিফর্ম এবং মৃতদেহের দিকে চার্জ করা ছাড়া সাহায্য করতে পারেনি। রক্তাক্ত দেহাবশেষের দিকে তাকালেই টাইগার ক্যাপ্টেন তিক্তভাবে তার মুঠি চেপে ধরল। প্যান ইয়া, তারা ইতিমধ্যেই মারা গেছে। মন খারাপ করে লাভ কি? নিচু স্বরে চিৎকার করে উঠল লিউ নামের অভিজ্ঞ। ওহ, কি হচ্ছে? ওয়াং নামের লোকটি তার দিকে তাকিয়ে হাসলেন এবং মিশ্র যুবকটি তখনই হেসে উঠল যখন সে ব্যাখ্যা করল, আঙ্কেল ওয়াং, এটা এরকম। আমার বাবা আমাকে যুদ্ধের অভিজ্ঞতা পেতে এখানে আসতে দেন। শুধু পুরানো লিউ এবং কালমি আমাকে রক্ষা করছে না, আমাদের আরও লোকের প্রয়োজন হলে আমাকে রক্ষা করার জন্য একটি যুদ্ধবাজ লেভেলের ফাইটার স্কোয়াডও নিয়োগ করা হয়েছিল। যাই হোক, তাদের স্কোয়াডের 6 সদস্যের মধ্যে 5 জন মারা গেছে, তাই তিনিই একমাত্র বাকি। তাদের মধ্যে 6 জন আর 5 জন মারা গেছে? বিশাল পাশবিকের গলা থেকে একটি গভীর কণ্ঠস্বর বেরিয়ে এলো। এই দলটি কি খুব দুর্বল নয়, জনাব? লিড লিউ নামের অভিজ্ঞ সৈনিকটি শ্রদ্ধার সাথে বলেছিলেন, এটি আসলে নয়, কারণ টাইগার ফ্যাং স্কোয়াড খুব দুর্বল। সত্যি কথা বলতে কি, গত কয়েকদিনে যখন আমরা আমাদের তরুণ মাস্টারকে কিছু যুদ্ধের অভিজ্ঞতা দেওয়ার জন্য রওনা দিয়েছিলাম, তখন আমাদের পয়েন্টের পাহারা দেওয়া 2 স্কোয়াড সদস্য দানবের আক্রমণের সম্মুখীন হয় এবং সেখানেই মারা যায়। এবং এই সময় যখন আমরা 6ষ্ঠ তলায় বিশ্রাম নিচ্ছিলাম, আমরাও রহস্যজনকভাবে একটি বিশাল দানব দল দ্বারা আক্রান্ত হয়েছিলাম। তারা 3 জন দুর্বল ছিল, তাই তারা দৈত্যের দলে মারা গিয়েছিল। ওয়াং নামের লোকটি সামান্য ভ্রুকুটি করল। বিশাল পাশবিকও বিভ্রান্ত স্বরে বলল, কি হচ্ছে? যোদ্ধারা লুকিয়ে আছে এমন একটি স্থানে আক্রমণ করা একটি দানব দলের পক্ষে খুব বিরল। এবং যেহেতু এটি পরপর 2 বার ঘটেছে, স্পষ্টতই কিছু ভুল আছে। কেউ আপনার পিছনে এটি ঘটাচ্ছে। ওয়াং নামের লোকটি নিঃশব্দে বলল, সম্ভবত এমন কেউ যার টাইগার ফ্যাং স্কোয়াডের প্রতি ক্ষোভ আছে। লু ফেং একটি আবাসিক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের 2য় তলায় একটি বাথরুমে লুকিয়েছিলেন। তার শ্বাসপ্রশ্বাস ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু লু ফেং, যিনি শব্দ করার সাহস করেননি, ওয়াং নামের সেই লোকটি যা বলেছিল তা স্পষ্টভাবে শুনে অবাক হয়ে যেতে পারেনি। এই লোকটি নিশ্চিতভাবে আঘাত করেছে। টাইগার ফ্যাং স্কোয়াডের বিরুদ্ধে ক্ষোভ আছে এমন কেউ। প্যান ইয়া এখানে হেঁটে গেল। চাচা ওয়াং, মিশ্র যুবকেরও তার মুখে বিভ্রান্ত চেহারা ছিল যখন সে ওয়াং নামের লোকটির দিকে তাকাল। যদিও তোমার বাবার শত্রু আছে, তবুও তারা সবাই ওয়ারগড। একজন ওয়ারগড এসে আপনার মতো একটি শিশুকে হত্যা করতে বিরক্ত করবে না। যদি তা হয় তবে আপনার বাবা অবশ্যই পাগল হয়ে যাবেন এবং সেই ব্যক্তির পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেবেন, ওয়াং নামের লোকটি হাসতে হাসতে বলেছিল, এবং এছাড়াও, যদি কোনো যুদ্ধদেব আপনাকে হত্যা করতে চায়, তবে আপনি চলে যাওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাবেন। সর। মিশ্র যুবক মাথা নাড়ল। তোমার বাবা ঠিক কাজটা করেছে। লিউ ওয়েই, আপনি যে প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন তা সেরাদের মধ্যে সেরা। যাই হোক, আপনার বর্তমান লড়াইয়ের শক্তি বেশ গড়। ওয়াং নামের ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনার ফিটনেস লেভেল এখন কেমন? আমার ফিটনেস স্তর একজন মধ্যবর্তী ওয়ারলর্ড হিসাবে গণ্য হয়। যাই হোক,
আমি কেবলমাত্র বেশিরভাগ নিম্ন স্তরের কমান্ডার স্তরের দানবদের বিরুদ্ধে লড়াই করতে পারি। মিশ্র যুবকের উত্তর। গড়, খুব গড়। অথবা আপনি বলতে পারেন গড়ের নিচে। ওয়াং নামের লোকটি অসন্তুষ্ট সুরে বলল, মানুষের বুদ্ধি দানবের চেয়েও বেশি। একজন দলপতির বুদ্ধিমত্তা মোটামুটি একজন মানুষের সমান। তাই একজন সত্যিকারের যোদ্ধাকে তার মতো একই স্তরের দানবের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হওয়া উচিত। কিছু অগোছালো যোদ্ধা এমনকি তাদের স্তরের উপরে দানবদের বিরুদ্ধে লড়াই করতে পারে। আপনার ফিটনেস স্তরটি একজন মধ্যবর্তী ওয়ারলর্ডের মতো, এবং তবুও আপনি কেবল একজন শিক্ষানবিশ স্তরের কমান্ডারের বিরুদ্ধে লড়াই করতে পারেন। তোমার এখনও অনেক প্রশিক্ষণের অভাব আছে। মিশ্র যুবক আন্তরিকভাবে মাথা নাড়ল। আপনার ফিটনেস লেভেল ভালো, যে কারণে আপনার মা এবং বাবা আপনার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে বিরক্ত করেছেন। ওয়াং নামের লোকটি গম্ভীরভাবে বললেন, আপনার প্রতিভা এবং আপনার পিতামাতার সমর্থনে আপনার জন্য 1 বছরের মধ্যে ওয়ারগড লেভেলে পা রাখার সুযোগ রয়েছে। তাই এখনই আপনার কিছু বাস্তব যুদ্ধের অভিজ্ঞতাকে গুরুত্ব সহকারে শোষণ করা উচিত। আপনি যখন একজন ওয়ারগড হয়ে উঠবেন এবং প্যালেস অফ ওয়ারগডসে প্রবেশ করবেন, তখনই লোকেরা আপনাকে সম্মান করতে শুরু করবে এবং আপনাকে একজন শক্তিশালী ব্যক্তির দুর্বল, নষ্ট সন্তানের মতো আচরণ করবে না। বুঝলেন চাচা ওয়াং? মিশ্র যুবকটি মাথা নাড়তে গিয়ে দাঁত চেপে ধরল। তার বাবা একজন প্রথম প্রজন্মের যোদ্ধা এবং তার মা ইউরোপীয় ইউনিয়নের একটি সুপার পরিবারের একজন শক্তিশালী ওয়ারগড যোদ্ধা। তার পিতামাতার জিনের সাথে লি ওয়ে খুব প্রতিভাবান। প্রান্তরে প্রবেশ না করেও প্রায় 20 বছর পর তার ফিটনেস লেভেল পৌঁছে গেছে মধ্যবর্তী যুদ্ধবাজের পর্যায়ে। যদি তার বাবা এবং মা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেন, তাহলে লি ওয়ের ওয়ারগড স্তরে পা রাখা কঠিন হবে না। আপনাকে সিনিয়র জিজ্ঞাসা করার সাহস? ওয়ারগডসের প্রাসাদ কি? টাইগার ক্যাপ্টেন পান ইয়া, যে এখন পর্যন্ত শব্দ করেনি, তাকে জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। এমনকি লুকিয়ে থাকা লু ফেংও মনোযোগ দিতে সাহায্য করতে পারেনি। হ্যাঁ, ওয়ারগডসের প্রাসাদটি আসলে কি? সাধারণত লোকেরা কেবল তখনই যোগাযোগ করবে যখন তারা উন্নত ওয়ারলর্ড লেভেল এ পৌঁছাবে। ওয়াং নামের লোকটি তার দিকে তাকালো। আপনার দক্ষতা বেশ ভালো, তাই আমি আপনাকে আগে থেকে বলে দিলে ঠিক আছে। ওয়ারগডসের প্রাসাদ হল এমন একটি দল যা শুধুমাত্র সমস্ত ওয়ারগড স্তরের যোদ্ধাদের দ্বারা গঠিত নয়, সেই সাথে সমস্ত অস্তিত্ব যা পৃথিবীর 5টি প্রধান দেশের প্রতিটি সদর দফতরে ওয়ারগড স্তরকে অতিক্রম করে। আপনি বলতে পারেন যে সমগ্র পৃথিবীর সমস্ত ওয়ারগডের প্রাসাদের অংশ। এবং শক্তিশালী যোদ্ধা হং এবং থান্ডার গড হল ওয়ারগডসের প্রাসাদের স্রষ্টা। এটি আমাদের যোদ্ধাদের জন্য তৈরি একটি শক্তি। ওয়াং নামের লোকটি হাসল। টাইগার ক্যাপ্টেন প্যান ইয়া বিস্মিত হয়েছিলেন। এমনকি দূরে লুকিয়ে থাকা লু ফেংও অবাক হয়েছিলেন। পবিত্র শীত, পৃথিবীর সমস্ত মানব ওয়ারগড একসাথে একটি শক্তি গঠন করছে। আর হং এবং থান্ডার গড সেই দলটি তৈরি করতে অংশীদারিত্ব করেছে। এই ক্ষমতা একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে সেই শক্তিধর দেশগুলো এ ব্যাপারে কিছু করতে পারবে না। ওয়ারগডসের প্রাসাদ হল যোদ্ধাদের প্রাসাদ। ওয়ারগডসের প্রাসাদ হল দানবদের বিরুদ্ধে মানবতার যুদ্ধের চূড়ান্ত দুর্গ। ওয়ারগডসের প্রাসাদ দুটি কারণে বিদ্যমান। 1. মানুষ হিসাবে আমাদের সীমা তাড়া করা। 2. পৃথিবীতে দানবদের নির্মূল করা। ওয়াং নামের ওই ব্যক্তি বলেন, তার চোখ সামান্য জ্বলজ্বল করছে। লিউ নামের বৃদ্ধ প্রবীণ সহ ঘটনাস্থলের সকল মানুষের রক্ত ফুটছিল। তিনি উত্তেজিত ছিলেন কারণ তিনি উন্নত যুদ্ধবাজ পর্যায়ের। যদিও সে মাত্র 1 ধাপ দূরে, তার বয়সের কারণে তার পক্ষে শক্তিশালী হওয়া সম্ভবত কঠিন হবে। এমনকি দূরে লুকিয়ে থাকা লু ফেংও উত্তেজিত ছিল। ঠিক আছে লি ওয়েই, তোমরা তাড়াতাড়ি চলে যাও। ওয়াং নামের লোকটি হাসলেন। আমাকে এবং আপনার চাচালিকে সেই উচ্চ স্তরের দলনেতা স্তরের স্টিলের সাজোয়া ড্রাগনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। এই অপারেশনটি খুবই বিপজ্জনক, তাই আপনার এখান থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত।
আপনি যদি অন্তত সেক্টরের বাইরে হাইওয়েতে যান তবে ভালো হবে। ইস্পাত সাজোয়া ড্রাগন মিশ্র যৌবনের চোখ বিস্তৃত ছিল। প্যান ইয়া, লিউ নামের বৃদ্ধ প্রবীণ এবং সাদা পাশক সবাই গভীর নিঃশ্বাস ফেল। হোলিশিট, লু ফেং, যিনি দূরে লুকিয়েছিলেন, তিনিও অবাক হয়েছিলেন। এই দুটি ওয়ারগোড অবশ্যই সাহসী। একটি উচ্চ স্তরের হোড নেতা স্তরের ইস্পাত সাজোয়া ড্রাগন। একজন দলপতির বুদ্ধিমত্তা মোটামুটি একজন মানুষের সমান। এবং স্বাভাবিকভাবেই এই দলনেতা দানবের ফিটনেস স্তর একই স্তরের একজন মানুষের চেয়ে বেশি। সুতরাং একটি উচ্চ স্তরের দলনেতা দানবের বিরুদ্ধে সাধারণত এমনকি একটি উন্নত স্তরের ওয়ারগডকেও দৌড়াতে হয়। দুই ওয়ারগড একটি উচ্চ স্তরের দল নেতার বিরুদ্ধে দলবদ্ধ। তারা কি তাদের মনের বাইরে? হাহা, সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি সম্প্রতি ডিম দিয়েছে, তাই এটি তার অনেক শক্তি হারিয়েছে। ওয়াং নামের লোকটি হাসল, এটি সেরা সুযোগ। ডিম পাড়া, মিশ্র যুবক এবং অন্যরা অবাক হয়েছিল। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাও। সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি এখান থেকে মাত্র 1 মাইল দূরে। একবার আমরা পদক্ষেপ নিলে তার নিয়ন্ত্রণে থাকা বিশাল দানব দলটি চলতে শুরু করবে এবং আশেপাশের এলাকা প্রভাবিত হবে। তাই আপনাদের জন্য সাংহাই শহর ছেড়ে হাইওয়েতে দৌড়ানো নিরাপদ, ওয়াং নামের লোকটি ব্যাখ্যা করেছিলেন। সমস্ত দল নেতারা বুদ্ধিমান এবং তাদের নিয়ন্ত্রণে একটি বিশাল দানব বাহিনী থাকবে। ঠিক আছে, বুঝেছি, মিশ্র যুবক মাথা নেড়ে বলল। তাহলে তোমার ভাগ্নে চাচা লি এবং চাচা ওয়াংকে শুভকামনা জানাই। চলো যাই। মিশ্র যুবকের আদেশের পরে প্যান ইয়া এবং অন্যরা অবিলম্বে দ্রুত চলে গেল। তারা ওয়ারগোডের সতর্কবার্তায় কান দেওয়ার সাহস করবে না, তাই তারা সবাই অবিলম্বে শহরের বাইরে দৌড়ে গেল। পথে মিশ্র যুবক এবং অন্য 3 জন সম্পূর্ণরূপে বিস্মিত। জনাব ওয়াং এবং মিস্টার লি নিশ্চিত শক্তিশালী। একজন উচ্চ পর্যায়ের দলনেতা শিকার। ডিম পাড়ার পরেও যদি এটি দুর্বল হয়ে যায়, তবুও এটি একটি উচ্চ স্তরের দলনেতা, লিউ নামে বৃদ্ধ প্রবীণটি বলা ছাড়া সাহায্য করতে পারেনি। এই 2 ব্যক্তি কি কিংবদন্তি শ্যাডো ব্লেড ভাই শ্যাডো ব্লেড, ওয়াং টং এবং বিয়ার স্ট্রেংথ লিকান, প্যান ইয়া জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারে না। সঠিক। মিশ্র যুবক গর্বিতভাবে হেসেছিল। আমার বাবা এবং মা যখন ছোট ছিলেন, তারা চাচা ওয়াং এবং চাচা লির মতো একই দলে ছিলেন। এটাই মৃত্যুর বন্ধুত্ব। টাইগার অধিনায়ক প্যান ইয়া বিস্মিত হওয়া ছাড়া সাহায্য করতে পারেননি। এই তো প্রেক্ষাপট। তার বাবা মা ওয়ারগোড, তাই স্বাভাবিকভাবেই তার বাবা মায়েরও বেশ কয়েকজন ওয়ারগোড বন্ধু রয়েছে। একদিন আমিও ওয়ারগড হয়ে উঠব এবং ওয়ারগডসের প্রাসাদে যোগ দেব। একবার আমি ওয়ারগডসের প্রাসাদে যোগদান করলে আমি সহজেই অন্যান্য ওয়ারগডদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হব। সেই সময়ে আমার নিজের ওয়ারগডের বিশাল নেটওয়ার্কও থাকবে। প্যান ইয়া সাহায্য করতে পারলেন না। হ্যাঁ, যেহেতু টাইগার ফ্যাং স্কোয়াডে আমি একমাত্র ব্যক্তি বাকি, আমি যোগদানের জন্য আরও শক্তিশালী ফাইটার স্কোয়াড খুঁজতে যাব। এবং লু ফেং সেখানে লুকিয়ে রেখেছিলেন, এক চুলও না নড়াচড়া করে। বাইরে থেকে আওয়াজ আসছে। আপনি কি ব্যবচ্ছেদ শেষ করেছেন? চল আগে প্রস্তুতি নিই। আমাদের প্রতিপক্ষ এবার একটি স্টিলের সাজোয়া ড্রাগন। যদি এটি একটি উচ্চ স্তরের সিলভার মুন উলফ বা ব্ল্যাক ক্লাউড টাইগার হয়, তবে এটি মোকাবেলা করা সহজ হবে। কিন্তু একটি ইস্পাত সাজোয়া ড্রাগনের গতি, প্রতিরক্ষা, শক্তি এবং দৃঢ়তা সবই চরম। এখন যেহেতু এটি ডিম দিয়েছে, এটি আমাদের আঘাত করার সেরা সুযোগ। এই শব্দটি শোনার পরে এটি স্পষ্ট যে এটি ওয়াং নামের লোকটির কণ্ঠস্বর। এবং বিশাল ব্রুটের গভীর ভয়েস বেজে উঠল, বুঝলাম, ভাই ওয়াং। ঠিক আছে, চলে যাও। কিছুক্ষণের জন্য বাতাসে হালকা শব্দ শোনা গেল, তারপরে আর কিছুই নয়। লু ফেং জানালা দিয়ে তাকিয়ে বাইরের এলাকাটা দেখতে পেল। তাদের দুজনকে আগে থেকেই দেখা যাচ্ছিল না। সেই প্যান ইয়া এবার ভাগ্যবান।
মনে হচ্ছে আমি এবার তাকে মারতে পারব না। লু ফেং পরিষ্কার ছিল যে মিশ্র যুবক এবং অন্যরা একবার 003 শহরের সেক্টর ছেড়ে চলে গেলে এবারের শিকার শেষ। হ্যাঁ, ঝুঁকি নিতে পারব না। ঠিক আছে, পরের বার যখন আমি তাকে প্রান্তরে দেখতে পাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন লু ফেংয়ের চোখে কৌতূহলের ঝলকানি ফুটে উঠল। দুটি ওয়ারগোড ডিম পাড়ার পর দুর্বল হয়ে যাওয়ার পরে একটি উচ্চ স্তরের দলনেতা স্টিলের সাজোয়া ড্রাগন শিকার করছে। এবং এটি 1 মাইল দূরে। আমাকে এই যুদ্ধ দেখতে হবে। লু ফেং এর হৃদয় চুলকায়। যদি তিনি এমন একটি আশ্চর্যজনক যুদ্ধ না দেখেন তবে তিনি অবশ্যই অনুশোচনা করবেন। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.